নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় একটি প্রশ্ন। আমি সেই প্রশ্নটির বিষয়ে একটু পরে আসছি। তার আগে বাংলাদেশের একেবারে সাম্প্রতিক যে ঘটনাবলী, সেই ঘটনাবলী নিয়ে প্রথমে একটি বিষয় বলি যে একটি স্লোগান খুব বাংলাদেশে মুখে মুখে কিছুদিন শোনা গেল। একটা জনসভায় শাহবাগ ময়দানে যে সভা হচ্ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে, সেখানে একটা স্লোগান উঠল, গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই। যারা এই বক্তব্যটা দিচ্ছিলেন তারা খুব রাজনৈতিকভাবে সচেতন মানুষ এরকমটি মনে হচ্ছে না। তার কারণ গোলাম আজম কখনো বাংলাদেশ চাননি, বরং গোলাম আজম পূর্ব পাকিস্তানের বাসিন্দা হিসেবে পাকিস্তানের মধ্যেই তিনি থাকতে চেয়েছিলেন এবং এই বাংলাদেশ প্রতিষ্ঠা বা বাংলাদেশ সৃষ্টির যাবতীয় কার্যক্রমের তিনি বিরোধিতা করেছিলেন এবং সেই কারণে নানান ধরনের মানবতা বিরোধী কার্যকলাপে তিনি যুক্ত হয়েছিলেন এবং অনেকে বলে থাকেন যে তাকে হিটলারের সঙ্গে একই বন্ধনীতে রাখা যায়। বিশেষ করে নৃশংসতায় তিনি যে ধরনের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালীন, তিনি রাজাকার বাহিনী, আল বদর, আল শামস, এই যে সমস্ত আধা মিলিশিয়া গ্রুপ যাদের কাজ ছিল মূলত মুক্তিযোদ্ধাদের খুঁজে খুঁজে বের করে হত্যা করা, নারী শিশু এদের হত্যা করা, নারীর সম্ভ্রম লুট করা এবং পাক সেনাদের সঙ্গে যাবতীয় রকমভাবে সহযোগিতা করা যাতে স্বাধীন বাংলাদেশ বলে কিছু না হয়, পূর্ব পাকিস্তান যাতে পাকিস্তানের অধীনেই থাকে, এটা ছিল গোলাম আজমের কর্মসূচি। ফলে যারা অতি উৎসাহে আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে একেবারে সব কিছু গুলিয়ে ফেলেছেন, গোলাম আজমের অনুগামীরা তারা বিষয়টিকে কিভাবে নিলেন আমি জানি না, কিন্তু গোলাম আজম কখনো বাংলাদেশ চাননি। ফলে এটা একটা অদ্ভুত বিচিত্র স্লোগান শুনতে হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্লোগানটা যারা দিচ্ছেন তারা এই স্লোগানটা কেন দিচ্ছেন? তারা স্লোগানটা দিচ্ছেন মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা স্লোগানটা দিয়েছিলেন। এবং এই যে যখন আমি এই ভিডিওটি করছি ঠিক তার কয়েক মিনিট আগে যে খবরটি পেলাম সেটি হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্যে যে সিদ্ধান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত শনিবার রাতে ঘোষণা করেছিল, সোমবার বিকেলে সেই সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি হয়ে গেল। অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশে অবাধে বা মুক্ত পরিবেশে কোনো রাজনীতি তারা করতে পারবে না, এমনকি অনলাইনেও তারা কোনো কর্মসূচি করতে পারবে না। এটাই সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে এখনো পর্যন্ত। সরকারের আরেকটি বড় সিদ্ধান্ত হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধই করা হবে। এই দাবিতেই শাহবাগের জনসভাটি হয়েছিল। সরকার এই জন্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বা সাবেক মন্ত্রীদের বিচার কার্য চলছে, সেই ট্রাইব্যুনালে সরকার ক্ষমতা বৃদ্ধি করে এইরকম একটা সুযোগ তৈরি করে দিল যে এই নেতা নেত্রীরা অভিযুক্ত হলে তাদের দলকেও ট্রাইব্যুনাল শাস্তি দিতে পারবে। অর্থাৎ সোজা কথা, শেখ হাসিনা যদি অভিযুক্ত হন, দোষী সাব্যস্ত হন, তাহলে তাকে যেমন সাজা দেওয়া হবে তেমনি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে দেওয়া হবে। এই দিকেই বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এখন আমি আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হচ্ছে এই বিষয়টি নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় তেমন একটা নয়। তার একটা কারণ হচ্ছে যে আওয়ামী লীগের জন্য এটা নতুন কিছু নয়। অতীতে তারা একাধিকবার তারা নিষিদ্ধ ঘোষিত হয়েছে এবং এই মুহূর্তে যখন তাদের নিষিদ্ধ ঘোষণার চেষ্টা হচ্ছে বা যখন তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হলো, ঠিক তখনও বাস্তব পরিস্থিতিটা কিন্তু আওয়ামী লীগের জন্য মোটেই স্বস্তিদায়ক ছিল না। অবাধে রাজনীতি করার কোনো সুযোগ তাদের ছিল না। তারা মাঝে মধ্যে আচমকা কিছু মিটিং মিছিল করছিলেন, কিন্তু মুক্ত পরিবেশে রাজনীতি করার অধিকার তাদের কেড়ে নেওয়া হয়েছিল ৫ আগস্ট ২০২৪-এর পর থেকেই। স্বভাবতই এই যে প্রজ্ঞাপন যেটা জারি হলো, এটা আসলে সরকার এতদিন ধরে অবৈধভাবে যে কার্যকলাপ করলো, অর্থাৎ আওয়ামী লীগ করলে পরেই বা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিলেই গ্রেপ্তার করা, নির্যাতন করা, এই যে কার্যসূচিগুলো সরকার সম্পূর্ণ বেআইনিভাবে করছিল, এখন তারা সেখানে খানিকটা আইনি প্রলেপ দেওয়ার চেষ্টা করলো। এই প্রজ্ঞাপন মূলত সেই কারণ আওয়ামী লীগের জন্য এই প্রজ্ঞাপন ১৯-২০ বলেই আমার মনে হয় এবং অতীতে তারা এই ধরনের অনেক
প্রতিকূল পরিস্থিতি এবং বেশ কয়েকবার তারা নিষিদ্ধ ঘোষণা হয়েছিল এবং প্রত্যেকবারই তারা ঘুরেও দাঁড়িয়েছে। ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার বিষয়টি আমার আজকের ভিডিওর মূল বিষয় নয়। মূল বিষয়টি হচ্ছে সেই প্রশ্নটি, আমাদের প্রত্যেকের রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনেও এই ধরনের কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নের উত্তর আমরা জানি, কিন্তু তারপরেও সেই প্রশ্ন অপ্রাসঙ্গিক হয়ে যায় না, বরং মাঝে মধ্যেই ঘুরে ফিরে আসে এবং সেটা প্রাসঙ্গিকতা ফিরে পায় এবং প্রবলভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে। যেমন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের সরকার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পথে এগোচ্ছে, তখন তারা কি জামাতে ইসলামীকে নিষিদ্ধ করবে? এটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন। কেন প্রাসঙ্গিক প্রশ্ন আপনারা সকলেই জানেন। যে গোলাম আজমের নামে বাংলাদেশের শাহবাগে স্লোগান দেওয়া হলো, সেই গোলাম আজম কে ছিলেন? গোলাম আজম ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পূর্ণ বিরোধী একটি চরিত্র, যিনি পদে পদে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন এবং বিরোধিতা শুধুমাত্র যে রাজনৈতিক নীতিগত ছিল তাই নয়, তিনি একেবারে জান লড়িয়ে হত্যাকাণ্ড, হত্যালীলা সংগঠিত করা, আরও নানাবিধ মানবতা বিরোধী কার্যকলাপের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এবং শুধু তিনি নন, জামাতে ইসলামী দল হিসেবে তাদের ঘোষিত অবস্থান ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং তারা নানানভাবে পাক বাহিনী, পাকিস্তানি সেনাদের তারা মদত করেছিল এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নিয়েছিল এবং বারে বারেই তারা এটা বলেছিল যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ কোনো অর্থহীন, তার কারণ পাকিস্তানের অধীনেই তারা থাকলে তাদের মঙ্গল হবে। এটাই ছিল জামাতে ইসলামীর রাজনৈতিক অবস্থান। এই যে পরিস্থিতি এবং তারা যে মানবতা বিরোধী যে কার্যকলাপ ঘটিয়েছিল মুক্তিযুদ্ধের সময়, তার জন্যে আজ পর্যন্ত কিন্তু জামাতে ইসলামী কোনো দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থনা তারা করেনি, ভুল স্বীকার করেনি। অথচ বাংলাদেশের সংবিধানে কিন্তু রাজনীতি করার জন্যে এইটা হচ্ছে একেবারে গোড়ার কথা যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এর প্রতি আনুগত্য হচ্ছে একেবারে প্রাথমিক শর্ত। তারপরেও জামাতে ইসলামীকে এত বছর ধরে অবাধে রাজনীতি করতে দেওয়া হয়েছে। তার কারণ কোনো আইনে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো বিধান এতদিন পর্যন্ত ছিল না। নানান সময় যেভাবে এই বিধিগুলো কার্যকর করা হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল, সেগুলি হচ্ছে কখনো সন্ত্রাস দমন আইন, কখনো রাজনৈতিক দল সংক্রান্ত যে আইনগুলি সেইগুলো থেকে, এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখা গিয়েছিল যে সেগুলো সম্পূর্ণ বেআইনি কতগুলি পদক্ষেপ ছিল। ওই আইনে ওইভাবে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগ ও জামাতে ইসলামীকে এইরকমই একটি অবৈধ পথে নিষিদ্ধ করেছিল, তার ফল তাদেরকে ভুগতে হয়েছে এবং সব ক্ষেত্রেই দেখা গেছে যে নিষিদ্ধ ঘোষণার পরে কিন্তু সেই দল আরো বেশি শক্তিশালী হয়ে ফিরে আসে। যাই হোক, বিতর্কটা হচ্ছে মূলত যে যদি আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার জন্য যদি তাদেরকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে, তাহলে মৌলিক প্রশ্ন হচ্ছে যে 2024-এর মাত্র 15ই জুলাই থেকে 5 আগস্ট এই সময়ের মধ্যে বাংলাদেশে এমন কি ঘটলো যা 9 মাসের মুক্তিযুদ্ধের যে লড়াই, স্বাধীনতার জন্য যে লড়াই, তার থেকে অনেক বেশি নৃশংস হত্যাকাণ্ড কিভাবে ঘটলো? হাসিনার সময়তে যে সময়টিকে ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলা হচ্ছে, সেই সময়টিতে কত মানুষ নিহত হয়েছেন? যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, কিন্তু কত মানুষ নিহত হয়েছেন এবং কত মানুষ পুলিশ, সেনা বা আধা সেনার গুলিতে নিহত হয়েছেন, এই সবটাই কিন্তু বিতর্কিত। সরকার এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কোনো সংখ্যা দিতে পারেনি, কিন্তু সরকারিভাবে একটি তথ্য কিন্তু স্পষ্ট যে মুক্তিযুদ্ধ 30 লক্ষ বাঙালির শহীদের বিনিময়ে 30 লক্ষ মানুষ তাদের মৃত্যুবরণ করেছিলেন দেশ স্বাধীন করার জন্যে, 2-2.5 লক্ষ নারীর সম্ভ্রমহানি হয়েছিল। এগুলি কোনো নতুন কথা নয়, এগুলো সকলেই জানেন। এবং গোটা পৃথিবীতে এই ধরনের নজির খুব কম আছে যে মাত্র 9 মাসের যুদ্ধে এত মানুষের শহীদ হওয়া, দেশকে স্বাধীন করার জন্য এইভাবে জীবন বিপন্ন করা। এবং রক্তের অঙ্কে বা রক্তের পরিমাণ দিয়ে যদি স্বাধীনতাকে পরিমাপ করা হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতার যে লড়াই, সেটা একটা অনন্য লড়াই। এ নিয়ে কোনো সন্দেহ নেই। গোটা পৃথিবীতে এরকম কোনো নজিরও নেই যে এত অল্প সময়ের মধ্যে দেশ স্বাধীন করার জন্যে একটা জাতির এত মানুষ আত্মত্যাগ করেছিলেন। প্রশ্ন হচ্ছে
যে সেই লড়াইতে যারা বিরোধিতা করলো, যারা বাংলাদেশ চাইলো না, যারা মুক্তিকামী মানুষকে গলা টিপে মারার চেষ্টা করলো, পাক বাহিনীর মানে বুলেটের বুকের সামনে তুলে ধরলো, তারা সেই সময়টি মানবতা বিরোধী কার্যকলাপ কতটা হয়েছিল, আর 24 জুলাই আগস্টে মানবতা বিরোধী কার্যকলাপ কতটা হয়েছিল, এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু একটি বড় বিতর্ক এখনো থেকে গিয়েছে। বর্তমান সরকার তারা তাদের কোনো রাজনৈতিক অভিসন্ধি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা করছে, কিন্তু প্রশ্নটা কিন্তু মৌলিক যে যদি মানবতা বিরোধী কার্যকলাপের জন্যই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়, তাহলে জামাতে ইসলামীকে বাদ দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করা যায় কিনা। কারণ জামাতে ইসলামী বাংলাদেশে তাদের যে নজির তারা তৈরি করেছে, সেটা কিন্তু বাংলাদেশ রাষ্ট্রেরই সম্পূর্ণ বিরোধিতা। স্বভাবতই এই প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক যে মোহাম্মদ ইউনূস তিনি কি জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার সাহস ধরেন, তার সরকার কি এইরকম কোনো পদক্ষেপ করবে? উত্তর আমরা সবাই জানি যে এরকম কোনো কিছু হওয়ার নয়। তার কারণ এই সরকারের অন্তরাত্মাই হচ্ছে জামাতে ইসলামী। জামাতে ইসলামী এই সরকারকে নানানভাবে নিয়ন্ত্রণ করে। এই সরকারের সময়তে জামাতে ইসলামী বিভিন্ন ক্ষমতার যে স্তম্ভগুলি আছে সেখানে তাদের লোকজনকে তারা বসিয়েছে। ফলে এইরকম একটি সরকারের পক্ষে কোনো মতেই কোনো অবস্থাতেই জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা সম্ভব না। কিন্তু যুক্তি বলে, আবেগ বলে যে বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দলকে মানবতা বিরোধী অপরাধের জন্য নিষিদ্ধ করতে হয়, তাহলে জামাতে ইসলামীকে আগে নিষিদ্ধ না করে অন্য কোনো দলকে সেটা করার কোনো অবকাশ নেই। প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনূস কেন পারবেন না? তার দলের মধ্য থেকে তার যে সরকার, সেই সরকারের অভ্যন্তর থেকেও কিন্তু এই প্রশ্ন উঠেছে। মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তিনি ফেসবুকে এই নিয়ে পোস্ট দিয়েছেন, তিনি প্রশ্ন তুলেছেন যে ৭১-এর বিরোধিতা যারা, অর্থাৎ যারা মুক্তি সংগ্রামে বিরোধিতা করেছিল, তারা ক্ষমা চান, তারা নিজেদের ভুল স্বীকার করুন। একটু আগে জাতীয় নাগরিক পার্টি, যে পার্টির দাবিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পদক্ষেপ সরকার করেছে এবং কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণার জন্য প্রজ্ঞাপন জারি হলো, তারা এখন বলার চেষ্টা করছে যে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই, এই ধরনের যে স্লোগান তাদের সমাবেশও হয়েছে, এই স্লোগানের সঙ্গে তারা একমত নয়। অর্থাৎ গোলাম আজমের যে কার্যকলাপ সেগুলিকে জাতীয় নাগরিক পার্টি তারা স্বীকার করে না, স্বীকৃতি দেয় না। প্রশ্ন হচ্ছে যে এই জাতীয় নাগরিক পার্টি কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারকে প্রতিষ্ঠা করেছে, কারণ এই যে পার্টির নেতৃত্ব, যে ছাত্র নেতৃত্ব, তাদের দাবি, তাদের আর্জি মেনেই মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টার পদে বসানো হয়েছে। ফলে আজকে তারা কেন সরকারের কাছে এই দাবিটি পেশ করছে না যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, অবশ্যই জামাতে ইসলামীকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এই দাবিটি তারাই বা কেন উত্থাপন করছে না? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আমি প্রথমেই বলেছিলাম যে কিছু প্রশ্ন থাকে যার উত্তর জানা আছে, তারপরেও প্রশ্ন অপ্রাসঙ্গিক হয়ে যায় না, বরং অনেক বেশি প্রাসঙ্গিক হয় রাজনীতির নানা সন্ধিক্ষণে। বাংলাদেশে এই মুহূর্তে এইরকম একটি প্রাসঙ্গিক প্রশ্ন, জামাতে ইসলামী কি মানবতা বিরোধী কার্যকলাপের জন্যে, দেশের স্বাধীনতা মুক্তি সংগ্রামে বিরোধিতা করার জন্য তাদেরকে কি নিষিদ্ধ ঘোষণা করা হবে? নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।